হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহাজাবিন। আজকে আমরা আমাদের 11 নম্বর অধ্যায়ের দ্বিতীয় পর্ব দেখব। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব। একে আমাদের বলছে যে 51 এবং 60 এর শ্রেণী ব্যাপ্তি কত। তাহলে দেখো, 60 থেকে 51 বিয়োগ করে আমরা 1 যোগ করব। 60 থেকে 51 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 9 যোগ 1 হবে হচ্ছে আমাদের 10, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খ 10। 2 আমাদেরকে বলছে যে 60 থেকে 70 শ্রেণীর মধ্যবিন্দু কত। 60 এবং 70 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যবিন্দু পাবো। এদের যোগ করলে আমরা পাই হচ্ছে 130। ঠিক আছে, 130 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 130 কে আমি 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 65। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে গ। এরপরে দেখো 3 আমাদের বলছে যে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত। 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা কি কি বলতো? 1, 3, 5, 7, 9, তাই না? তো এদের যোগ করলে কত হয় বলতো? এদেরকে যোগ করলে হয় 9 যোগ 1 অর্থাৎ 10, 10 যোগ 5 15, 15 যোগ 5 হচ্ছে 22, 22 যোগ 3 হবে হচ্ছে 25, তাই না? এবং এখানে সংখ্যা কয়টা? সংখ্যা হচ্ছে 5। তাহলে 5 দিয়ে যদি আমি 25 কে ভাগ করি তাহলে আমার উত্তর হবে 5, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে খ 5। এরপরে আসো আমরা 4 নম্বর প্রশ্ন দেখি। এখানে আমাদের বলছে যে 10, 12, 13, 15, 16, 19, 25 এগুলোর মধ্যক কত। এখন দেখো, এখানে আমাদের কতগুলো পদ আছে বলতো? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি পদ আছে। এখন 7 আমাদের বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা যদি হয়, তাহলে n যদি আমাদের বিজোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে আমাদের মধ্যক বের করার সূত্র হচ্ছে n+1/2, অর্থাৎ 7 যোগ 1 ভাগ 2 হবে হচ্ছে আমার 8/2 বা 4। 4 নম্বর পদ। এখানে 4 নম্বর পদ কোনটি? 1, 2, 3, 4, 15 হচ্ছে আমাদের 4 নম্বর পদ, অর্থাৎ সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের গ বা 15। এরপরে আসো আমরা 5 নম্বর প্রশ্ন দেখি। সংখ্যাবাচক তথ্যসমূহকে কি বলে? সংখ্যাবাচক তথ্যসমূহকে সাধারণত আমরা পরিসংখ্যান বলি। এখন দেখো, আমাদের 6 এবং 7 এর উত্তর দিতে হবে এই উদ্দীপকের ভিত্তিতে। এখানে আমাদের সপ্তম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর দৈনিক খরচ দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে যে উপাত্তগুলোর পরিসর কত। এখানে দেখো, আমাদের সর্বোচ্চ হচ্ছে 48, তাই না? এবং সর্বনিম্ন কি বলতো? সর্বনিম্ন আছে হচ্ছে 20। তাহলে আমাদের পরিসরের সূত্র কি? সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1। তাহলে 48 বিয়োগ 20 কত হয় বলতো? 48 থেকে যদি আমি 20 বিয়োগ করি তাহলে আমি পাবো হচ্ছে 28, এবং 1 যোগ করলে পাবো হচ্ছে 29, তাই না? তাহলে আমাদের উপাত্তগুলোর পরিসর আসবে কত? ক 29। এখন সাথে বলছে যে উপাত্তগুলোর, ঠিক আছে, উপাত্তগুলোর গড় কত। তাহলে এদেরকে আমরা যোগ করে এই উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করব। যোগ করে উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে গড় 34। এটা তোমরা একটু নিজেরা হিসাব করে দেখবে যে মিলল কিনা। এরপরে 8 দেখো, আমাদেরকে বলছে যে উপাত্ত বলতে কি বোঝায় তা উদাহরণের মাধ্যমে লিখো। উপাত্ত বলতে পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশে উপস্থাপন করা হয় সেগুলোকে বোঝায়। ঠিক আছে, তবে কোনো বিচ্ছিন্ন সংখ্যা দ্বারা প্রকাশিত উপাত্ত পরিসংখ্যান নয়। এখন এর উদাহরণ কি হতে পারে? যেমন মনে করো, রনির বয়স 25 বছর, এটি কিন্তু কোনো পরিসংখ্যান নয়। ঠিক আছে, কোন শহরের অধিবাসীদের বয়স বা আয় বা কোন স্থানের দৈনিক সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বা বৃষ্টিপাতের পরিমাণ অথবা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের দৈনিক আয় ইত্যাদি যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় সেটি হচ্ছে আমাদের উপাত্ত। তাহলে আশা করি তোমরা কোনটি পরিসংখ্যান এবং কোনটি উপাত্ত এটি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেলে। 9 আমাদেরকে বলছে যে উপাত্ত কত প্রকারের। প্রত্যেক প্রকারের উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয় এবং প্রত্যেক প্রকার উপাত্ত সংগ্রহের সুবিধা ও অসুবিধা লেখো। এখন আমাদের উপাত্ত হচ্ছে 2 প্রকার, প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, আরেকটি হচ্ছে মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। প্রাথমিক উপাত্ত প্রয়োজন অনুযায়ী অনুসন্ধানকারী বা সরাসরি উৎস থেকে সংগ্রহ করতে পারে। ঠিক আছে, আর সরাসরি সংগৃহীত বিধায় প্রাথমিক উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক বেশি। আবার পৃথিবীতে কয়েকটি শহরে কোনো এক মাসের তাপমাত্রা আমাদের জানা প্রয়োজন, কিন্তু তাপমাত্রার তথ্য সেভাবে তো সংগ্রহ করা সম্ভব নয়। এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান সংগ্রহিত উপাত্ত আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। সুতরাং এখানে উৎস হচ্ছে আমাদের পরোক্ষ। অনুসন্ধানকারী যেহেতু নিজের প্রয়োজন অনুযায়ী সরাসরি উপাত্ত সংগ্রহ করতে পারে না,
সেহেতু তার নিকট এভাবে সংগ্রহিত উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক কম। ঠিক আছে, তাহলে একটা হতে পারে আমরা সরাসরি সংগ্রহ করছি, আরেকটি হতে পারে আমরা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা নির্দিষ্ট ভ্যালু বা নির্দিষ্ট উপাত্তটা জানছি, সেটা হচ্ছে আমাদের পরোক্ষ উপাত্ত। তো আশা করি তোমরা প্রত্যক্ষ উপাত্ত কি পরোক্ষ উপাত্ত কি এটি বুঝতে পারলে। এরপরে আসো আমরা দেখি অবিন্যস্ত উপাত্ত কি। ঠিক আছে, অবিন্যস্ত উপাত্ত হচ্ছে উপাত্তগুলো কোনো ক্রমে সাজানো থাকে না, এলোমেলো থাকে, সেগুলো হচ্ছে আমাদের অবিন্যস্ত উপাত্ত। 11 নম্বর প্রশ্নে বলছে যে একটি অবিন্যস্ত উপাত্ত লেখো। একটি অবিন্যস্ত উপাত্ত লেখো এবং মানের ক্রমানুসারে সাজিয়ে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করো। এখন যে কোনো একটি অবিন্যস্ত উপাত্ত নিলে, ঠিক আছে, তারপরে একটি মানের নির্দিষ্ট ক্রমে সেটিকে সাজিয়ে লিখবে। ঠিক আছে, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, তাহলেই আমাদের এই প্রশ্নের উত্তরটি করা যাবে। এরপরে দেখো 4 বলছে যে তোমার বিদ্যালয়ের 8ম শ্রেণীর 30 জন ছাত্রের ওজন দেওয়া আছে। কয় বলছে যে এগুলো মানের ক্রমানুসারে সাজাও। ঠিক আছে, আমরা এখানে ছোট থেকে বড় আকারে সাজিয়েছি। ক্ষয় বলছে যে এই উপাত্তগুলোর গণসংখ্যা সারণী তৈরি করো। গণসংখ্যা সারণী তৈরির ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, এখানে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান প্রথমে বের করতে হবে। ঠিক আছে, তারপর পরিসর বের করতে হবে। পরিসর আমরা কিভাবে বের করতে পারি, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। ঠিক আছে, এখানে আমাদের পরিসর আসলো হচ্ছে 28। এখন একটি নির্দিষ্ট শ্রেণী ধরি, মনে করো 5। এখন পরিসর ভাগ শ্রেণী আমরা পাই হচ্ছে 5.6। তাহলে যেহেতু আমাদের 5.6 আসছে, ঠিক আছে, সুতরাং আমাদের শ্রেণী সংখ্যা হবে 6টি। এখন আমরা শ্রেণী তৈরি করি এবং আমাদের গণসংখ্যার সারণী তৈরি করি। ঠিক আছে, আমাদের এই যে 6টি শ্রেণী আমরা নিয়েছি, সেখানে আমরা দেখব আমাদের যে তথ্য ছিল সেখানে 46 থেকে 50-এর ভেতরে কয়টি মান আছে, 51 থেকে 55-এর ভেতরে কয়টি মান আছে, 65 থেকে 60-এর ভেতরে কয়টি আছে, 61 থেকে 65-এর ভেতরে কয়টি, 65 থেকে 70-এ কয়টি এবং 71 থেকে 75-এ কয়টি আছে, সেই অনুযায়ী খুঁজে আমরা ট্যালি চিহ্ন বের করব। ঠিক আছে, এখানে ট্যালি দিব, মনে করো যতগুলো ভ্যালু আছে ততগুলো ট্যালি দিব। ঠিক আছে, এই যে ট্যালি চিহ্নর মানই হবে হচ্ছে আমাদের গণসংখ্যা। ঠিক আছে, ট্যালি চিহ্ন দেওয়ার নিয়ম তোমরা আশা করি জানো যে 4টি রেখা দেওয়ার পরে, ঠিক আছে, আরেকটি আমরা বাঁকা করে দিই 5টি, তারপর আবার আমরা সোজা রেখা দেওয়া শুরু করি। এগুলো হচ্ছে আমাদের ট্যালি চিহ্ন বা ট্যালি চিহ্ন দেওয়ার নিয়ম। তো এরপরে আসো আমরা আমাদের 17 নম্বর প্রশ্ন দেখি। এখানে আমাদেরকে বলছে যে নিচের গণসংখ্যার সারণী হতে আয়তলেখ আঁকো। তো গণসংখ্যার সারণী হতে আয়তলেখ কিভাবে আঁকে, এখানে আমরা এক্স অক্ষ বরাবর আমার শ্রেণী ব্যাপ্তিগুলো নিব। ঠিক আছে, মনে করো 11 থেকে 20, তারপর 21 থেকে 30, তারপর 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, এভাবে 91 থেকে 100 পর্যন্ত। এখন দেখো আমার 11 থেকে 20-এর ভেতরে গণসংখ্যা কত, 10। আমরা এই গ্রাফটা কিভাবে এঁকেছি, এক্স অক্ষ বরাবর ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের 5 ঘরের দৈর্ঘ্যকে 10 শ্রেণী ব্যাপ্তি ধরেছি। দেখো এখানে আমার এই যে 5টি ঘর, 1 2 3 4 5, এই পর্যন্ত আছে হচ্ছে আমার 11 থেকে 10, অর্থাৎ 10টি ঘর। ঠিক আছে, তাহলে আমরা প্রতি 5 ঘরকে 10 শ্রেণী ব্যাপ্তি ধরেছি। আর ওয়াই অক্ষ বরাবর কি ধরেছি বলতো, ওয়াই অক্ষ বরাবর 2টি ঘরকে 1 একক ধরেছি। তাহলে দেখো আমাদের এই একটি ঘর হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে আমার 4, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 10। 11 থেকে 20-এর মধ্যে আমার গণসংখ্যা কত, 10। তাহলে আমাদের এই প্রথম ঘরটি যাবে এই পর্যন্ত। ঠিক আছে, এটুক পর্যন্ত একটি আয়তক্ষেত্র হবে। তারপর 21 থেকে 20-এ আমার মান কত, 20। তাহলে এই 10-এর পরে আরো 2 ঘর যাবে, 12, তারপরে 14, তারপর 16, 18, 20, এই পর্যন্ত। এভাবে আরেকটি আয়তক্ষেত্র হবে। এরকম করে আমরা 91 থেকে 100 নম্বর ঘর পর্যন্ত, ঠিক আছে, 91 থেকে 100 শ্রেণী ব্যাপ্তি যে ঘরে, সেই ঘর পর্যন্ত আয়তক্ষেত্র এঁকে যাব এই মান অনুযায়ী গণসংখ্যার। ঠিক আছে, তাহলে এই যে আমাদের গ্রাফটি অঙ্কিত হলো, এটি হচ্ছে আমাদের আয়তলেখ। তো আশা করি তোমরা আয়তলেখ কি এটা বুঝতে পারলে। এরপরে আসো আমরা 18 নম্বর প্রশ্ন দেখি। এখানেও আমাদের একটি আয়তলেখ আঁকতে বলেছে। এখানে আমাদের টি-20 ক্রিকেট খেলার কোন দলের সংগৃহীত রান এবং উইকেট পতনের পরিসংখ্যান দেওয়া আছে। তো দেখো এখানে আমাদের ওভারের ভিত্তিতে রান এবং উইকেট দেওয়া। ঠিক আছে, এখানে দেখো 1 থেকে 10 নম্বর ওভার, এখানে হচ্ছে 11 থেকে 20 নম্বর ওভার। তো আমরা কিভাবে আমাদের আয়তলেখ আঁকবো, আয়তলেখার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, এদিকে আমরা রাখবো হচ্ছে আমাদের শ্রেণী বিস্তার। ঠিক আছে, আর এদিকে রাখবো হচ্ছে গণসংখ্যা। তাহলে আমরা এঁকেছি কিভাবে,
এক্স অক্ষ বরাবর 3 ঘরকে ওভার, আমাদের শ্রেণী বিস্তার হচ্ছে আমরা ওভারকে ধরেছি, ঠিক আছে, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে রান ধরা হয়েছে। এখন আমরা যদি আমাদের আগের তথ্যে চলে যাই, ঠিক আছে, এখানে দেখো আমাদের ওভার গুলো কত ছিল, 1 থেকে 20 পর্যন্ত। এখন দেখো প্রথম ওভারে ছিল রান 6, দ্বিতীয়তে 8, তারপর 10। এরপরে আমরা আবার আমাদের গ্রাফে চলে যাই, ঠিক আছে। দেখো এখানে 1 থেকে 20 পর্যন্ত ওভার দেওয়া এক্স অক্ষে, আর এই গণসংখ্যা হিসেবে রান প্রথম ওভারে কত ছিল, 6। তাহলে দেখো প্রথম ওভারে আমার 6 পর্যন্ত যাবে, দেখো 5-এর একটু উপরে। তারপরে ছিল 8, দেখো 10-এর একটু নিচে, 2 ঘর নিচে হবে হচ্ছে আমার 8। 3 নম্বর ওভারে ছিল 10, এই 10 পর্যন্ত হবে আমার এই আয়তক্ষেত্রটি। তাহলে আমরা বর্ণনায় কি লিখতে পারি, এক্স অক্ষ বরাবর 3 ঘরকে একটি ওভার এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে রান ধরা হয়েছে, ঠিক আছে। যে ওভারে উইকেটের পতন হয় সেই ওভারে সংগৃহীত রানের উপর শূন্য চিহ্ন দিয়ে উইকেট পতন বোঝানো হচ্ছে, ঠিক আছে। এই দেখো এখানে শূন্য চিহ্ন দিয়ে উইকেট পতন গুলো বোঝানো হয়েছে। এভাবে আমরা আয়তলেখটি আঁকতে পারি। এরপরে আসো আমরা 20 নম্বর সৃজনশীল প্রশ্ন দেখি। 20 নম্বর সৃজনশীল প্রশ্নে আমাদের বলছে যে সপ্তম শ্রেণীর 20 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে। কয় আমাদেরকে বলছে যে উপাত্ত কত প্রকার কি কি। ক্ষয়ে বলছে যে 5 শ্রেণী ব্যক্তি নিয়ে সারণী তৈরি করো। গয় বলছে যে প্রাপ্ত সারণী থেকে আয়তলেখ অঙ্কন করো, ঠিক আছে। প্রথমে আমরা আসি যে উপাত্ত কত প্রকার কি কি। এটি আমরা আগেও জানি যে উপাত্ত হচ্ছে 2 প্রকার, প্রাথমিক বা প্রত্যক্ষ, আরেকটি হচ্ছে মাধ্যমিক বা পরোক্ষ। এরপর বলছে 5 শ্রেণী ব্যক্তি নিয়ে সারণী তৈরি করো, ঠিক আছে। এখানে আমাদের যে ভ্যালু দেওয়া ছিল সেখানে সর্বনিম্ন ছিল 32, সর্বোচ্চ ছিল 85। আমাদের পরিসর কত হয়, সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1, অর্থাৎ পরিসর হচ্ছে 54। এখন শ্রেণী ব্যবধান যদি আমরা 5 ধরি তাহলে আমাদের শ্রেণী সংখ্যা হয় হচ্ছে 54/5, অর্থাৎ 10.8 বা 11, অর্থাৎ আমাদের 11টি শ্রেণী সংখ্যা নিতে হবে। এখন আমরা আমাদের ছক তৈরি করব, ঠিক আছে, 11টি শ্রেণী নিয়ে, ঠিক আছে। 11টি শ্রেণী হবে এবং শ্রেণী ব্যাপ্তিগুলো হবে কত, 5 করে, 31 থেকে 35, 36 থেকে 40, এভাবে। এরপরে আমরা আগের মতোই এই যে আমাদের 31 থেকে 35 এর ভেতরে আমাদের কয়টি মান আছে সেই অনুযায়ী আমরা ট্যালি চিহ্ন বসাবো এবং গণসংখ্যা বের করে অঙ্কটি করে ফেলবো। এরপরে আমাদের যেটা করতে হবে, শেষে গয়ে এই প্রাপ্ত সারণী থেকে আয়তরেখা আঁকতে হবে, ঠিক আছে। আয়তলেখ অঙ্কনের জন্য আমরা কি করেছি, এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তির জন্য ক্ষুদ্রতম বর্গের 1 ঘর সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার জন্য 5 ঘর সমান 1 একক ধরেছি, ঠিক আছে। অর্থাৎ দেখো আমাদের শ্রেণীগুলো কি ছিল, 31 থেকে 35 এরকম, তাই না। তাহলে 31 থেকে 35 দেখো আমাদের আসবে হচ্ছে 5টি ঘর, ঠিক আছে। 5টি ঘর 31 থেকে 35, তারপর 36 থেকে 39, এভাবে আমাদের আগাবে, ঠিক আছে। মাঝখানে একটি ঘর বাকি থাকবে কারণ 31 থেকে 35, তারপর 36 থেকে আবার শুরু, ঠিক আছে। এখন দেখো আমরা এই যে আমাদের গণসংখ্যা ছিল, গণসংখ্যার জন্য কি করেছি, 5 ঘর সমান 1 একক ধরেছি। দেখো প্রথম ঘরের ক্ষেত্রে আমাদের গণসংখ্যা কত ছিল, প্রথম ঘরের ক্ষেত্রে আমাদের গণসংখ্যা ছিল 2, তারপর ছিল 1। তাহলে দেখো আমরা যেহেতু এই ওয়াই অক্ষ বরাবর 5 ঘর সমান 1 একক ধরেছি, তাহলে 2 এর জন্য আমাদের 10টি ঘর আসবে, ঠিক আছে। আবার 1 এর জন্য 5টি ঘর আসবে। এভাবে আমরা আমাদের আয়তলেখ অঙ্কন করেছি। তো আশা করি এই সৃজনশীল প্রশ্নটা তোমরা নিজেরা দেখলেই করতে পারবে। তাহলে বন্ধুরা এখানেই আমাদের শেষ অধ্যায়, অর্থাৎ 11 নম্বর অধ্যায়। আশা করি এই অঙ্কগুলো তোমরা সবাই একটু নিজেরা চেষ্টা করবে। ভালো থাকো, ধন্যবাদ।